সবাইকে শুভেচ্ছা। বাঘা ইব্রাহিম ঠকে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চাই মহান মুক্তিযুদ্ধের সব অধিনায়ক, সমরনায়ক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বীর পুরুষ জেনারেল এম এ জি ওসমান নিয়ে। তো জেনারেল এম এ জি ওসমানের সাথে আমার ব্যক্তিগত সংলগ্নতা ছিল একদম কৈশোর থেকে, কৈশোরের এক ঝলক। আর আমি যখন একটা দুহি মিছিলে ছিলাম, ছাত্র সংগঠক ছিলাম, তখন তার সান্নিধ্যে আসার আবার একটা সুযোগ হয়েছিল। তো সেখান থেকে আমার জেনারেল উসমানীকে নিয়ে আমার ব্যক্তিগত অনুভূতিটা এই পর্বে থাকছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মহিম জেনারেল এনার্জি উসমানীর স্মৃতি নিয়ে আজকে বাগানের টাইম। 1971 সাল ডিসেম্বর মাস স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা পথ করে উঠবে স্বাধীন স্বদেশের বিজয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ। ঢাকা আত্মসমর্পণ অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি চলছে। পাকিস্তানের পরাজিত শত্রুরা হানাদার বাহিনী আত্মসমর্পণ করছে। আমাদের হাজার হাজার লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সেই উষালগ্নে, বিজয়ের লগ্নে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী সেদিন আত্মসমর্পণের অনুষ্ঠানে গেলেন না। কেন গেলেন না? মুজিবনগর সরকারের ভিতরে কি হলো সেটা ভিন্ন কাহিনী। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার জন্মভূমি শাহজালালের পূর্ণভূমি সিলেটে ফিরবেন। হেলিকপ্টার যোগে সিলেটে ফিরছিলেন জেনারেল ওসমানী। তার হেলিকপ্টারে তখন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য খ্যাত পরে মুক্তিযুদ্ধের সময় যিনি চিকিৎসা সেবা দিয়েছে সেই রণাঙ্গনের হাসপাতালের প্রতিষ্ঠাতাদের একজন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয় ছেলে শেখ কামাল, এই দুইজনকে নিয়ে জেনারেল উসমানী সিদ্ধান্ত নিলেন তিনি আত্মসমর্পণের অনুষ্ঠানে না গিয়ে তিনি সিলেটে আসবেন। সিলেটের আকাশে তার হেলিকপ্টার ঘুরতেছিল, একই সময়ে হঠাৎ করে তার হেলিকপ্টারে গুলি হল। হেলিকপ্টার ঠিক তখন হঠাৎ করে জ্বালানি বেরোতে শুরু করলো। হেলিকপ্টারের পাইলট খুবই ভীত, তিনজন যাত্রী সবাই ভীত। জেনারেল উসমানী পাইলটের পিঠে হাত রেখে বললেন যে সমস্ত সিলেট আমার নখদর্পণে, তুমি নামার চেষ্টা করো যেখানে আছো সেখানেই। হেলিকপ্টারটি দ্রুত অবতরণ করার সিদ্ধান্ত নিলেন এবং ফেঞ্চুগঞ্জের, সিলেট শহরের অদূরেই ফেঞ্চুগঞ্জে একটা মাঠে হেলিকপ্টারটি নামলো। নামার পরে দ্রুত বেরিয়ে আসতে পারলেন এবং সেদিনের মতো তারা প্রাণে রক্ষা পেলেন। ওসমানী সাহেব এই বিষয়টা নিয়ে সবসময় বলেছেন এবং তার এমনকি জাফরুল্লাহ চৌধুরীও বলেছেন এই গুলিবর্ষণের ঘটনাটা নিয়ে কোনো তদন্ত হয় নাই এবং এটা সন্দেহ করা হতো যে এটা উসমানী সাহেবকে হত্যা করার জন্য। এবং তিনি স্পষ্ট করে কিছু না বললেও তাকে হত্যার উদ্দেশ্যে যে হামলা করা হয়েছিল এই ধরনের একটা আশঙ্কা তিনি করতেন। তার পাশাপাশি যারা আছে তারা জানেন এই বিষয়ে তিনি সবসময় সংশয়ে ছিলেন, যেহেতু নিশ্চিত না হয়ে তিনি কিছু বলতে পারতেন না বা তিনি কথা বলতেন না, সেই বিষয়ে তিনি সময় সন্দিহান ছিলেন। কিন্তু তার এই বিষয়টিতে তদন্ত হয় নাই। সেই জেনারেল উসমানী তার বীরত্বের কথা আমরা জানি। মুক্তিযুদ্ধের আগে আগে তিনি আমার নির্বাচনী এলাকায় থেকে প্রাদেশিক পরিষদে নির্বাচন করেন। তখন আমরা গ্রামে, সিলেটের গ্রামে মানে সেই বঙ্গবন্ধু হওয়া বা বাংলাদেশি জাতীয়তাবাদী আন্দোলনের, পাকিস্তানের মানে শোষণ নিপীড়নের বিরুদ্ধে যে জাতীয়ভাবে যে আন্দোলন, সেই আন্দোলনের মানে বার্তা নিয়ে জেনারেল উসমানী যখন আমাদের এলাকায় প্রাদেশিক পরিষদের নির্বাচন, সেখানেই ছোটোখাটো দেখতে অমিত তেজি, তার বিশাল গুফ, এমন গুফওয়ালা মানুষ জীবনে আমি প্রথম দেখেছি। তখন আমরা স্কুলের ছাত্র, বাড়ির পাশেই তিনি এসে সেই পাকিস্তানি বৈষম্যের কথা, আর পাকিস্তানিরা সেনাবাহিনীতে আমাদের যে বৈষম্য করতো, সেখানে অর্থনৈতিকভাবে যে বৈষম্য, সেই বৈষম্যের একটা বিবরণ দিলেন। সেখানেই মনে পড়ে যে প্রথম একটা জয় বাংলা স্লোগান দিলাম। তার কিছুদিন পরে যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে জেনারেল উসমানীর যেহেতু নির্বাচনী এলাকা ছিল, আমাদের আত্মীয়স্বজন, আমাদের পরিবারের লোক, আমাদের গ্রামের আশেপাশের লোক সবাই মানে অনেকেই তার সূত্র ধরেই মুক্তিযুদ্ধে যোগ দিলেন। এবং মুক্তিযুদ্ধেও যখন বিজয় হয়ে উসমানী সাহেব ফিরলেন, সেই উসমানী সাহেবের হেলিকপ্টারের হামলা হলো, সেটা নিয়ে অনেক অনেক কথা পরবর্তী পর্যায়ে শোনা গেছে। বিশেষ করে 71-এর
16ই ডিসেম্বরের পরে বঙ্গবন্ধু যখন ফিরে আসলেন বাংলাদেশের রাজনীতিতে দ্রুত সব পরিবর্তনের ঘটলো। হঠাৎ করে দেখা গেল যে মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন তাদের মধ্যে একটা বিভেদ দেখা গেল, এবং সেটা যে মানে রণাঙ্গনে থাকা অবস্থায়ও ছিল, আহ, সেটাও আমরা জানলাম মুক্তিযুদ্ধে যারা বিশেষভাবে জড়িত ছিলেন তাদের কাছ থেকেই এই বিষয়টা জানা। এবং উসমানী সাহেবকে দ্রুতই অপ্রাসঙ্গিক হতে দেখা গেল। তিনি ভালো একটা মন্ত্রিত্ব তিনি আমার সম্ভবত জাহাজ চলাচল এবং পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব কিছু দিয়েছিলেন, এবং সময় খুব দ্রুত যাচ্ছিল। যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেখানে কি হবে, সেখানকার রাজনীতি কি হবে, এইসব নিয়ে যখন আলোচনা চলতেছিল এর মধ্যেই মানে একদলীয় শাসন ব্যবস্থা এবং এইসব মতবিরোধের কারণে যখন বাকশাল হলো, জেনারেল উসমানী তখন মানে পার্লামেন্টে দাঁড়িয়ে তার পদত্যাগের ঘোষণাটা দিলেন। এবং তিনি সেদিন দৃঢ়কণ্ঠে বলেছিলেন যে বঙ্গবন্ধু যে যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন একদলীয় শাসনের মধ্য দিয়ে, এই গণতন্ত্রের লড়াইটা তাকে মানায় না। এই কথা বলে যখন উসমানী সাহেব পদত্যাগ করলেন তাকে অনুসরণ করে আমাদের সিলেট সৈয়দ আশরাফ আলী সাহেব, নুরুল ইসলাম সহ কয়েকজন, ঢাকা ব্যারিস্টার মঈনুল হোসেন, জাসদ নেতা পরবর্তীতে আবদুল্লাহ সরকার, তারা তখন পদত্যাগ করেছিলেন। তো উসমানী সাহেবের জীবনে এটা একটা বিরাট ঘটনা। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেন, এবং এরপরে মুক্তিযুদ্ধের যে মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাথে বিরোধিতা করে তিনি গণতন্ত্রের জন্য তিনি সরে দাঁড়ালেন। তার এই সরে দাঁড়ানোটা আওয়ামী লীগ খুব ভালোভাবে তখনই নেয় নাই। এরপরে তো রাজনীতিতে দ্রুত পরিবর্তন ঘটলো, এবং 75 15ই আগস্টের পরে ওসমানী সাহেব অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি মন্ত্রিসভার উপদেষ্টা হিসেবে কাজ করলেন। এই বিষয়টা তাকে রাজনৈতিকভাবে কিছুটা হলেও বিতর্কিত করে রেখেছে এখনো, যদিও এই বিষয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বিভিন্ন সময় বলার চেষ্টা করেছেন, এবং তখনকার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমি একাধিকবার কথা বলেছি। এমনকি দেওয়ান ফরিদ গাজী, তিনিও যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, হত্যার পরবর্তী সময়ে মুস্তাক মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য, তখন ফরিদ গাজী সাহেবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন যে আমাদের কি করার ছিল, তখন আমাদের বন্দুকের মুখে দেশ। এবং উসমানী সাহেবের কাছে তখন ভিন্ন তথ্য ছিল। তিনি মনে করেছিলেন যে দেশের স্বাধীনতাই বিপন্ন হবে, ভারত সেই মুহূর্তে মানে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে পারে, ভারতের সাথে কোনো মানে তখনকার সরকারের কোনো গোপন চুক্তি বা কোনো গোপন বিষয় হয়তো জানা ছিল। এবং কিন্তু আমরা জানি যে মানে বেশ কিছু মানে ভারতের কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য চিঠি নিয়ে ভারতে গিয়েছিলেন 15-16ই আগস্ট। এই ধরনের মানুষের কথাবার্তাও আমরা জানি, এবং এই সমস্ত তথ্য তখন আমাদের কাছেও ছিল, পরবর্তীতেও এটা জেনেছি। তো এইসব বিষয় বিবেচনা করে ওসমানী সাহেব দেশটাকে সামাল দেওয়ার জন্য, এবং যেহেতু তিনি তখন সেনাবাহিনীতে নেই, সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে কেউই ওই বিদ্রোহীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান নাই, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য একজন অভিভাবকের ভূমিকা পালন করার জন্য ন্যূনতম যেটুকু করা দরকার সেটুকু ওসমানী সাহেব করেছেন। এবং এইটা আওয়ামী লীগের মূল নেতৃত্ব যারা, তারা বুঝতেন দেখেই 75 পরবর্তী সময় আওয়ামী লীগ আবার উসমানীকে নিয়েই পুনর্বাসিত হয়েছেন। প্রথম যখন তারা রাষ্ট্রপতি নির্বাচন করেন, সেখানে নৌকার প্রার্থী নিয়ে উসমানী সাহেবকেই তখন প্রার্থী করা হয়েছিল। উসমানী সাহেব প্রকৃতপক্ষে রাজনীতির সেই মানুষ ছিলেন। আমাদের দেশের যে রাজনীতি, সেখানে তিনি পশ্চিমা গণতন্ত্রে বিশ্বাস, খুবই নিয়মতান্ত্রিক। তিনি বিভিন্ন জনসভায় যেতেন ঠিক সময় মতো, যখন 5টা যদি তার সভা, তিনি 5টাই যেতেন, এবং সেই 5টার সময় লোক যদি না আসে তিনি ওই যে কয়েকজন আছেন সেখানে বক্তৃতা দিয়ে চলে আসতেন। এরকম বহু ঘটনা আছে সিলেট অঞ্চলে ঘটেছে আমাদের জানার মধ্যে। তিনি হেলিকপ্টার নিয়ে নেমেছেন কোনো স্কুলের মাঠে বা কোনো উপজেলা সদরে, তো হেলিকপ্টার দেখার জন্য তখন হাজার হাজার মানুষের ভিড়। তখন আমাদের দেশের হেলিকপ্টারও একটা দেখার বিষয় ছিল। সো সেই সভাস্থলে, মূল সবার মঞ্চে মানুষ নেই, হেলিকপ্টার দেখার জন্য মানুষকে ভিড় করেছে। সেখানে ওসমানী সাহেব বিরক্ত হয়ে তখন বলেছেন যে জনগণ যখন হেলিকপ্টার দেখতে চায়, হেলিকপ্টারটাই দেখুক, আমি আর জনসভা করতেছি না। এই সমস্ত বহু ঘটনার বিষয়টা আমরা জানি। 1981 সালে যখন মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর 81 সালে যেটা নির্বাচন হলো, সেই নির্বাচনে নাগরিক কমিটির হয়ে নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হলেন জেনারেল ওসমানী। সেই নির্বাচনে আমি একজন ছাত্র সংগঠক হিসাবে নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন জাফরুল্লাহ চৌধুরী,
এবং আমি সিলেটের পূর্বাঞ্চলের গোলাপগঞ্জ বিয়ানীবাজার অঞ্চলের নির্বাচন পরিচালনার সমন্বয়ের দায়িত্বটা পেলাম। সেই সূত্রে জেনারেল উসমানীর সাথে আবার আমার একটা সান্নিধ্যে আসা। সেই 1981 সালের নির্বাচনের সময়ই আরেকটা ঘটনা, সেটা তিনি বিয়ানীবাজার থেকে সারকাহি থেকে সিলেটের গোলাপগঞ্জের মুকামবাজার এলাকার বাজেশ্বর মুকামবাজার এলাকায় যেদিন নির্বাচনী শেষ জনসভা সেখানে যান, সেই যাওয়ার পথে তাকে আরেকবার মানে তার গাড়ির সামনে একটা বড় গাছ ফেলে দেওয়া হয়। যে রাস্তা দিয়ে আমি 10 মিনিট আগে রেকি করে আসছি আরেকজন ছাত্রকর্মীকে নিয়ে, এবং তারপরে পরেই আমার মনে আছে ড্রাইভার যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি হচ্ছেন নজরুল। তার দক্ষ ড্রাইভিং এর কারণে সেদিন মারাত্মক দুর্ঘটনা থেকে গাড়িটা বেঁচে যায় এবং উসমানী সাহেব বেঁচে যান। ওই ব্যাপারে তিনি থানায় ডায়েরি করেছিলেন, কিন্তু এটা নিয়েও কোনো তদন্ত হয় নাই। এবং জেনারেল উসমানী ফিসফিস করে তখনও বলছেন দে ওয়ান্টেড টু কিল মি। এই দে কারা সেটা তার কাছ থেকে স্পষ্ট জানা যায়নি। তিনি কখনোই কোনো স্পষ্ট করে কোনো অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতেন না। বড় মাপের মানুষ ছিলেন। রাষ্ট্রীয় অনেক গোপন বিষয়, যেহেতু এই রাষ্ট্রের জন্ম থেকে নানান গোপন বিষয়, অনেক গোপন বিষয় থাকে যেটা প্রকাশে আসে না, আমরা জানার চেষ্টা করি। তখন আমি খুব একটা দক্ষ সাংবাদিকতাও করতাম না। নেহায়েত একজন উৎসুক কর্মী হিসাবে তার কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস জানার চেষ্টা করেছি, কিন্তু আমার সামনে দেখেছি যিনি তার কাছ থেকে এই ধরনের রাষ্ট্রীয় কোনো গোপন বিষয়ে কখনো কথা বলতেন না। বিশেষ করে সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে, সেনাবাহিনীতে আমরা জানি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমাদের সেনাবাহিনী নানানভাবে বিভক্ত হয়েছেন। বিশেষ করে 75-এর 15ই আগস্টের পরে সেনাবাহিনীর এই বিভক্তিটা আরও চরমে ছিল, কিন্তু সেনাবাহিনীর সমস্ত সদস্যকে জেনারেল উসমানী তার আপন ছেলেদের মতো দেখতেন। তিনি তো মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা ছিলেন, এজন্য তাদের বিরুদ্ধে তিনি কখনো কাউকে নিয়ে জেনারেল জিয়া বা জেনারেল এরশাদ তাদের ব্যাপারে তিনি কখনো কোনো বিরূপ মন্তব্য করেন না একান্ত আলোচনায়ও। তার আশেপাশে বেশ কিছুদিন থেকে নানানভাবে কথাবার্তা বলার চেষ্টা করেছে, তিনি এসব নিয়ে কখনো বলেননি। ওসমানী সাহেব মারা গেলেন এবং তার মৃত্যুর আগেই তিনি তার সর্বস্ব দান করে গেলেন। আমরা সবাই জানি জেনারেল উসমানী বিয়ে করেন নাই, তার পারিবারিক কোনো জীবন ছিল না, এবং বাঙালির এমন একজন জেনারেল, যে জেনারেল বা একজন সেনা কর্মকর্তা যিনি তিনটা বাহিনীতে তার জীবনে কাজ করেছেন। তিনি ব্রিটিশ আর্মিতে চাকরিতে জয়েন করেছিলেন, সেখানে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করেছেন। তিনি পাকিস্তান আর্মিতে পাকিস্তান ভারত 65-এর যে 65 ওয়ার সেখানে যুদ্ধ করেছেন, এবং নিজে সেনানায়ক হয়ে 71-এ দেশ স্বাধীন করেছেন। তার নেতৃত্বে যে যুদ্ধ, তার যে লড়াই, এটা তার নিজস্ব সেই লড়াইয়ে যুদ্ধ করেছেন। এবং বীরত্বগাথা মানুষকে আমরা তার মৃত্যুর পর উপেক্ষাই করেছি। তিনি তার সর্বস্ব দিয়ে তার জন্য জাদুঘর আছে। আমি জানি না সেই জাদুঘর সরকারি পৃষ্ঠপোষকতা কতটা পায়, বা আমাদের রাষ্ট্রীয় চেতনায় বা রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে এই ধরনের একজন বীরকে যেভাবে মনে রাখা উচিত সেভাবে মনে রাখা হয় নাই। যদিও তার নামে সিলেট উসমানী মেডিকেল কলেজ হয়েছে, তার নামে উসমানী বিমানবন্দর হয়েছে, তার নামে ঢাকায় উসমানী মিলনায়তনও করা হয়েছিল। তারপরে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে পরবর্তী সময়েও তাকে উপেক্ষাই করা হয়েছে। সেই উপেক্ষার কারণ মানে আওয়ামী লীগের অনেকেই বলতে চেষ্টা করেন, যারা আওয়ামী লীগের যারা মোর ক্যাথলিক দেন পোপ। আওয়ামী লীগ 75 পরবর্তী সময়ে জেনারেল উসমানীকে নিয়ে নির্বাচন করেছে, কিন্তু আওয়ামী লীগের এই যে যারা মোর ক্যাথলিক দেন পোপ আওয়ামী লীগ, তারা এই তার 15ই আগস্ট পরবর্তী মোস্তাকের মন্ত্রিসভায় যোগদান এইসব নিয়ে, এবং সেই বাকশালে যখন তিনি পদত্যাগ করে আসেন সেই সব বিষয় নিয়ে তারা কখনোই উসমানী সাহেবকে মানে আপন ভাবেন না। উসমানী সাহেবকে স্মরণ করা মানে তাদের একটা ধাতে যায় না। কিন্তু আমরা কাছাকাছি দেখেছি তিনি একটা উদারনৈতিক মানুষ ছিলেন। তিনি বাংলাদেশের যে জাতীয়তাবাদ সেই চেতনা ছিল, পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধে ভারতে থাকলেও ভারতের যে রাজনীতি বাংলাদেশ নিয়ে এই বিষয়ে তিনি খুবই সচেতন ছিলেন। সো এই সমস্ত মানুষকে যখন মানে আমাদের সমাজ স্বীকৃতি দেয় না, সমাজ যখন সব মানে আমি করেছি, আমার পরিবার করেছি, এখানেই ব্যস্ত থাকে, সমাজ যখন সকলের অংশগ্রহণে না হয়, সকল মুক্তিযোদ্ধা বা যারা দেশের জন্য যে ফাউন্ডিং ফাদার্স যারা সবাই মিলে দেশটা স্বাধীন করেছেন, এই বিষয়টা থেকে যখন দেশটা সরে আসে তখনই এই দেশে নানান বিষয়ের সৃষ্টি হয়েছে, নানান
বিভেদ সৃষ্টি হয়েছে, এই উপেক্ষা থেকে মানুষের ক্ষোভ এসেছে, এবং আজকে দিনে দিনে আমাদের দেনা অনেক বেড়েছে। এইসব একজন উপেক্ষিত উসমানী, তার কিছু আসে যায় না, কিন্তু এই আমাদের ভূমিতে, আমাদের অনুর্বর ভূমিতে, আমাদের উর্বর ভূমিতে একজন উসমানী আরেকজন উসমানীর সৃষ্টির জন্য আমরা জেনারেল উসমানীর মতো মানুষকে যদি শ্রদ্ধা, ভালোবাসা, আমাদের আচার আর অনুষ্ঠানে, রাষ্ট্রাচারে, সমাজাচারে আমরা যদি তাকে স্মরণ করতাম, আমরা যদি তার চেতনাকে ছড়িয়ে দিতে পারতাম নতুন প্রজন্মের কাছে, তাইলে আমাদের এখানে আরো উসমানীর জন্ম হতো, আরো দেশপ্রেমিক জন্ম হতো, যাদের নিয়ে প্রজন্ম থেকে প্রজন্ম গর্বিত হতে পারত, আর যাদের বীরত্ব নিয়ে মানুষ অহংকার করতে পারত। গত 1 সেপ্টেম্বর ছিল তার জন্মদিনে ব্যক্তিগত আমার শ্রদ্ধা, ভালোবাসা আমরা জানিয়েছি। আমাদের রাষ্ট্র যদি আরো বেশি করে জেনারেল উসমানীকে স্মরণ করে, আমাদের রাষ্ট্রাচারে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের চাল আচরণে, আমাদের চর্চায় যদি উসমানী সাহেবের মতো মানুষের জীবন আরো বেশি চর্চিত হয়, তাইলে আমরাই লাভবান হব, এটাই আমি মনে করি। আপনাদের সবাইকে বাঘা ইব্রাহিম টক থেকে আবার শুভেচ্ছা, আবার ধন্যবাদ।